বাংলাদেশকে 4 প্রদেশে ভাগ করা সহ বেশ কিছু সুপারিশ সংস্কার কমিশনের দলিল হিসেবে পৃথিবীর অমূল্য সম্পদ বললেন প্রধান উপদেষ্টা। অবশেষে নতুন দল গঠনের ঘোষণা দিল বৈষম্য বিরোধীরা। সারা দেশে জনমত জরিপের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসি 9 আসামি সহ সবাইকে খালাস। অ্যানেক্স ভবনে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা। এবং দাবি আর আন্দোলনের নগর ঢাকার আরেক নাম ভোগান্তি। বিকল্প চিন্তা করার তাগিদ, অর্থনীতির জন্য বিরাট ক্ষতি বলছেন অর্থনীতিবিদরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত, বিচার বিভাগকে স্বাধীন করা সহ বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে সংস্কার কমিশন। এসব সুপারিশ হাতে পেয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, শুধু বাঙালি জাতিরই নয়, এটি পৃথিবীর অমূল্য সম্পদ। প্রস্তাবনা জমা দিয়ে সুপারিশের সপক্ষে যুক্তি তুলে ধরেন জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে আলাদাভাবে প্রতিবেদন জমা দেয় জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। 4 বিভাগকে 4টি প্রদেশে রূপান্তর সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রস্তাবনায় 25 মন্ত্রণালয় ও 44 অধিদপ্তর করার সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি, সরকার এটা বিবেচনা করে যদি আমরা মনে করি যে আমাদের লোক সংখ্যার কারণে এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এটা নট ভেরি এফেক্টিভ। পাবলিক সার্ভিস ভেঙে 3টি কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে বলে জানান তিনি। যে স্বল্প এবং দীর্ঘমেয়াদী এগুলো করা সম্ভব। একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে 352 পৃষ্ঠার সুপারিশমালা জমা দেয় বিচার বিভাগ সংস্কার কমিশন। আদালত বিকেন্দ্রীকরণ সহ জেলা আদালত উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকর ভাবে তার সেবাটা দিতে পারবে। ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। বিচার বিভাগকে স্বাধীন করতে অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশও করে কমিশন। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস অথবা কোর্ট যে সিদ্ধান্ত দিবে বিচার। এসব সংস্কার প্রস্তাবনার দলিলকে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, এসব সংস্কার সুপারিশ বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে। এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়, যে এটা জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে। এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কদ্দূর গেলাম। আজকের যে এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসেবে, এটা পৃথিবীর সম্পদ হিসেবে, জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই কাজটুকু করে দেওয়ার জন্য। আপনারা ইতিহাসে স্থান করে নিলেন। এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ইংরেজি অনুবাদ সংকলন করার পরামর্শও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটার ইংরেজি অনুবাদ হয়ে যাওয়া, কারণ বিশ্বের দরবারে যেতে গেলে সে বিশ্বের ভাষায় আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে, যেহেতু আপনারা এত কষ্ট করেছেন এগুলো একত্র করার জন্য। পরে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর। এতে তারা সংস্কার প্রস্তাবনার নানান দিক সহ কথা বলেন জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়েও। কনসেনসাসে যেটা রিচ হবে সেটাই সবাই সাইন করবেন, পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে সারা দেশে জনমত জরিপ শুরু করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। নতুন এই কর্মসূচির অংশ হিসেবে নতুন দলের কাছে নানা শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা কী এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে জনমত নেওয়া হবে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন।
জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পতনের ঠিক 6 মাস পর নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এলো। বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। নতুন রাজনৈতিক দল গঠনকে সামনে রেখে তারা সারা দেশে জনমত জরিপ পরিচালনা করবেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, নতুন দলের কাছে মানুষের প্রত্যাশা জানতে অফলাইনে 1 লাখের বেশি মানুষের কাছে মতামত চাওয়া হবে। 1 লক্ষ মানুষের কাছে যাব, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন। তাদের থেকে মতামত অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে কোনো মার্জিনালাইজড কোনো দল না হয়, কোনো এলিট ক্লাসের দল না হয়, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও তাদের কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হওয়ায় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে ব্যর্থ হয়েছে। আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো, আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এদিকে শেখ হাসিনার ভার্চুয়াল মিটিং সম্পর্কে জানতে চাইলে হাসনাত আরও জানান, হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ। ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে এবং বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, 5 আগস্টের পূর্বে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ চলছে। বিদেশে পলাতক আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তরা থানা এরকম 2-1টা তো ঘটনা ঘটবে, যে ঘটবে না তা না, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা। যদি আমরা অ্যাকশন না নেই সে সময় আমাদের বলতে পারে, যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায় কিনা। 3 দশক আগে পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি সহ 47 বিএনপি নেতাকর্মীকে খালাস দিয়েছে হাইকোর্ট। এদিকে রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ের সময় বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। গুরুতর আহত এটি নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টার। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ের পর হাইকোর্ট প্রাঙ্গণে পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এলোপাতারি হামলায় মারাত্মক আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। আহত জাবেদকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করেন গণমাধ্যম কর্মীরা। বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে, খুব প্রচন্ড রকম মাথায় এই ঝুট, আমার গলা শুকায় আসতেছে। একটা রিপোর্টারকে ওরকম আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো। এর আগে 1994 সালে ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি সহ বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত বিএনপির 47 নেতাকর্মীকে খালাসের আদেশ দেন উচ্চ আদালত। আসামিরা ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মী। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের মামলার তদন্তে তল্লাশি, মালামাল জব্দ ও নথিপত্র যাচাই করতে পারবে বলে আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। 1973 সালের আইন, যেটি 2009 সালে অ্যামেন্ড করা হয়েছিল, সেই আইনে তদন্তকারী কর্মকর্তাকে এর এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছিল, সে যে কোনো জায়গায় যে কোনো বিষয় তদন্ত করতে পারেন। কিন্তু 2024 সালের অ্যামেন্ডমেন্টে এই তদন্ত, এই সার্চ এবং সিজের ব্যাপারে আদালতের পারমিশনের একটি শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে তদন্তকারী কর্মকর্তার ট্রাইব্যুনালের অনুমতি নেওয়া লাগছে। এছাড়া জুলাই আগস্ট গণহত্যা মামলায় একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ABM ফজলে করিম চৌধুরী, উনার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। আগামী 16/2/2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছে।
কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বিএনপি বলার পরও তাদের বাদ দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বলেন, মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনায় পতিত শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বলেন, স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে দেশের অর্ধেক সংস্কার হয়েছে, এখন ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি। প্রিসাইডিং অফিসারও যারা ছিল, কোন স্কুলের হেডমাস্টারকে, এদের নামগুলো আপনারা করেন, নোট করেন, করে সুন্দর একটা ইলেকশনের ব্যবস্থা করেন। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দোসররা বসে আছে। এমন পরিস্থিতিতে এই সরকারের সফলতা অনিশ্চিত। উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েবী মামলায় সাজা প্রদান করা হয়েছে, একজনও কি বাদ গিয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে? তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলা হলেও সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিচারের দাবিও জানান বিএনপির এই নেতা। আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথ বাহিনীর হেফাজতে যুবদলের এক নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশ ও মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5ই আগস্টের যে ঐক্য, এই ঐক্য এই কাজটি বর্তমান সরকারকে করতে হবে। মানুষের ভাত এবং ভোটের অধিকার মেনে নিতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সরকার পরিবর্তনের পর আন্দোলনের শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। নিত্য নতুন দাবি নিয়ে প্রতিদিনই রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন। গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। যৌক্তিক দাবি আদায়ে বিকল্প উপায় খোঁজার দাবি জানিয়েছেন তারা। আর অর্থনীতিবিদরা বলছেন, হুটহাট আন্দোলন সরকারকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকেও। উষা ফেরদৌসের রিপোর্ট। ঢাকার রাস্তায় ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বহু গুণ বেশি, এমন চিত্র নতুন নয়। ফলে স্বাভাবিক অবস্থাতেই এক একটি সিগন্যালে গাড়ি আটকে থাকছে দীর্ঘ সময়। আর আন্দোলনের নামে কোনো রাস্তা বন্ধ হলে তো কথাই নেই, তখন বসে বসে কান্না পাওয়া কিংবা চুল ছিঁড়তে ইচ্ছে করার মতো অনুভূতি হয় নগরবাসীর। সময়, অর্থ এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই ক্ষতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 180 দিনে 150-র বেশি আন্দোলন হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে। প্রতিদিনই এই তালিকা দীর্ঘ হচ্ছে। নাগরিকদের প্রশ্ন, সব দাবি কি যৌক্তিক? কতগুলো দাবি বাস্তবায়নযোগ্য? স্বৈরাচার পতনের পরে এই সরকারটা পাইছে, সবার উচিত এই গভর্নমেন্টকে সাহায্য করা, আমার আপনার প্রতিটা জনগণের উচিত। কিন্তু তা না করে আমরা প্রতিদিনই একটা না একটা আন্দোলন আসলে এটা আমাদের দেশের মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াইছে। আসলে রাস্তায় নামলেই দুর্ভোগ, এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে তা নিয়ে জনমনে উৎকণ্ঠা। সব দিক দিয়ে দুর্ভোগ, যাত্রীর দুর্ভোগ, আমাদের দুর্ভোগ, ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, এটার কোনো দেখার মতন কোনো লোক নাই। আন্দোলনের জন্য আসলে একটা নির্দিষ্ট জায়গায় যদি করে দেয় গভর্নমেন্ট। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। এতে ভোগান্তির পাশাপাশি যুক্ত হয় নিরাপত্তাহীনতার শঙ্কা। প্রতিদিনই যদি এইভাবে রাস্তা সড়ক অবরোধ হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথমত সেটা হচ্ছে জনজীবন অস্বস্তি নেমে আসে, এবং সেটা হচ্ছে যে মানুষের যে লাইভলিহুড এবং চলাফেরা থেকে শুরু করে সবকিছুর ভিতর এবং সরকারের প্রতি এক ধরনের শঙ্কা তৈরি হয়। রাজধানীর স্বাভাবিক গতি থমকে গেলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় বলে জানান এই অর্থনীতিবিদ। শ্রমের অপচয় মানেই কিন্তু হচ্ছে যে আমার জীবন থেকে
কিছু হারিয়ে যাওয়া, সেই হারিয়ে যাওয়াগুলো যদি সমষ্টিগত বা যোগ করেন তাহলে কিন্তু সেটার কনসিকুয়েন্স অনেক বেশি। একটা দেশে যদি এই পরিমাণ আন্দোলন হয়, কর্মক্ষেত্র ব্যাহত হয়, তাহলে সেই জায়গায় কিন্তু মূল্যস্ফীতি ভবিষ্যতে কমবে সেটা কিন্তু আমরা দেখতে পাই না, বরং মূল্যস্ফীতি আরো উস্কে যাবে। নগর জীবনযাত্রা আরো জটিল হওয়ার আগেই আন্দোলন আর দাবি দেওয়ার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ রাজধানীবাসীর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলায় বাড়ছে পাঠক দর্শনার্থীদের সমাগম। প্রতিদিন আসছে নতুন নতুন বই। দর্শক, বইমেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, বইমেলার আজ ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এখন আছি অমর একুশে বইমেলার যে সরোয়ার্দির যে মাঠ রয়েছে সেখানে যে মূল অংশটি হয় আসলে সেখানে রয়েছি, এবং আজকে কিন্তু কোনো ছুটির দিন নয়। আজকে রমনা যে কালী মন্দির সেখানে কিন্তু কোনো পুজোও নেই, কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে তারপরও কিন্তু এই সরোয়ার্দির যে মাঠ রয়েছে সেটির কিন্তু পুরো যে বইমেলার যে আয়োজন এখানে হয়েছে পুরোটাই কিন্তু আসলে যে একেবারে পাঠক বলি কিংবা লেখক বলি কিংবা দর্শনার্থী বলি, যারা আসলে বই ভালোবাসেন কিংবা যারা আসলে বইয়ের এই আয়োজনে প্রতি বছর আসলে অংশ নেন আসেন, তারা সবাই কিন্তু আছেন। এবং আমরা দেখেছি যে শুরুর দিকে যেহেতু আসলে অনেকগুলো বই প্রকাশনার অপেক্ষায় ছিল, সুতরাং সেগুলোর কারণে দেখা গিয়েছে যে অনেক লেখকের আগমন আসলে শুরুর দিকে ছিল না। তারা তাদের আসলে বইয়ের প্রুফগুলো দেখা, পাণ্ডুলিপিগুলো আসলে প্রকাশকের কাছে হস্তান্তর করা, এই বিষয়গুলো নিয়ে আসলে তারা ব্যস্ত ছিলেন। তবে এখন আমরা দেখছি সন্ধ্যার পর থেকেই লেখকরাও আসছেন এবং তারা বিভিন্ন স্টলে তারা তাদের যে প্রকাশনী থেকে তাদের বই প্রকাশিত হয়েছে সেই স্টলে তারা বসছেন, এবং যারা তাদের পাঠক রয়েছেন যারা বইগুলো কিনছেন তাদেরকে তারা অটোগ্রাফ দিচ্ছেন, এবং সব মিলে আসলে উৎসব মুখর একটি পরিবেশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি আমি বলি যে এবছর কি ধরনের বই সবচেয়ে বেশি আসলে বইমেলায় প্রকাশিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় 100-র মতো বই কিন্তু আসলে সামনে এসেছে, প্রকাশিত হয়েছে, এবং সেগুলো খুব পাঠকরা কিন্তু সংগ্রহ করছেন, কিনছেন সেই বইগুলো। এছাড়া যদি আমি যোগ করি অনুবাদ বই, শুধু যে আন্তর্জাতিকভাবে বিখ্যাত যেসব লেখকরা রয়েছেন, উপন্যাসিকরা রয়েছেন, তাদেরও অনুবাদগুলো যেরকম প্রকাশিত হচ্ছে, এর পাশাপাশি যদি আমি বলি যে নামকরা যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে অনুবাদ যেগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু পাঠকদের মধ্যে চাহিদা রয়েছে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের যে ছোট সোনামণিরা রয়েছে, বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্য যারা রয়েছেন, তারাও কিন্তু নিজের পরিবারের অভিভাবকদের সঙ্গে আসছেন এবং বই কিনছেন এবং বইমেলাকে জমজমাট করে তুলছেন। আমার কাছে অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষ। জেরিন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এতে মুসলিম উম্মার কল্যাণ সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাকদের। আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাক তীরে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। বুধবার দুপুর 12টা নাগাদ শুরু হয় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের আহমেদ। এই সময় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এতে অংশ নেয় দেশি বিদেশি লাখো মুসল্লি। ইজতেমার প্রথম পর্বে অংশ নেন সুরাই নেজাম অনুসারীর তাবলিগ জামাতের মুসল্লিরা। ইসলামের আদর্শে জীবনকে এগিয়ে নেয়ার কথা বললেন তারা। সারা দুনিয়ার মানুষ যাতে আল্লাহকে চিনতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, নিজের ঈমানটাকে পাকাপুক্ত করে কবরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মুসলমানের একটাই প্রত্যাশা যে ইজতেমা একসাথে হবে। সকল মুসলমান যেমনি ভাবে এক প্লেটে খাইতাম আবার এক প্লেটে খাবো, একসাথে ইজতেমা করবো। সেই আমরা যখন একটু দাওয়াত লাগবে উম্মত কিভাবে জান্নাত থেকে বাঁচা জান্নাতে যেতে পারে এই ফিকির করা আমাদের সাথী হয়ে যাচ্ছে। পুরো দুনিয়ার ভিতরে এই দিনের যে হেদায়েতের একটা রাস্তা, এই হেদায়েতের দাওয়াত, এই হেদায়েতের খাওয়া পুরো দুনিয়ার ভিতরে
প্রতিষ্ঠার মোনাজাতের মধ্যে আমার সবচেয়ে বড় যেটা চাওয়া ছিল সেটা হলো যে আমি নিজে যাতে হেদায়েতের পথে থাকতে পারি মোনাজাত শেষে বিড়ম্বনা সহ্য করে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল উপচে পড়া ভিড়, তাই হাজার হাজার মানুষকে হাঁটতে দেখা যায়। মুসল্লিদের নিরাপত্তা ও ফিরতি যাত্রা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিশ্বের বাইরে খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে নিজ কার্যালয়ে ওভালে অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দখলের পর গাজা উপত্যকার মালিক হবে যুক্তরাষ্ট্র। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 20 ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। নাসিমুল বাড়ি, সৌরভের ডেস্ক রিপোর্ট। গাজার বাইরে ফিলিস্তিনিদের স্থানীয় পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে নিজ কার্যালয়ে ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিকানা নেবে। উপত্যকাটি মালিকানা নেওয়ার পর সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূলের পাশাপাশি ভূখণ্ডটি সমতল করার ঘোষণা দেন ট্রাম্প। বলেন, গাজায় এমন অর্থনৈতিক উন্নয়ন করা হবে যাতে এখানকার মানুষের প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, যদি প্রয়োজন মনে হয় তবে গাজায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রকে গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মালিক হিসেবে দেখতে চান উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি খুব বিপজ্জনক একটি জায়গা এবং পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি আনতে প্রয়োজনীয় সবকিছুই করবে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রে প্রবাসী ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের নেতাদের অবস্থানের সমালোচনাও করেছেন তিনি। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 20 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এতে 47,550 জন ছাড়িয়েছে প্রাণহানি। দীর্ঘ 15 মাসেরও বেশি সময় পর জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে শত শত মানুষের লাশ। ওদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে সৌদির কোনো দাবি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর এক বিবৃতিতে এ ঘোষণা দিল রিয়াদ। নাসিমুল বাড়ি, সৌরভ, মোহনা সংবাদ। খেলা খবর, বিপিএল প্রসঙ্গ। দ্বিতীয় কোয়ালিফায়ারে সন্ধ্যা 6:30টায় মিরপুরে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হেরে শেষ সুযোগ চিটাগাংয়ের সামনে। যদিও ঢাকার মাটিতে খুলনার সঙ্গে তাদের পরিসংখ্যান তেমন সুখকর নয়। অন্যদিকে এলিমিনেটরে রংপুরকে কাঁদিয়ে আত্মবিশ্বাসী খুলনা এখন ফাইনালে বরিশালের প্রতিপক্ষ হতে মরিয়া তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে 4 প্রদেশে ভাগ করা সহ বেশ কিছু সুপারিশ সংস্কার কমিশনের দলিল হিসেবে পৃথিবীর অমূল্য সম্পদ বললেন প্রধান উপদেষ্টা। অবশেষে নতুন দল গঠনের ঘোষণা দিল বৈষম্য বিরোধীরা। সারা দেশে জনমত জরিপের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি সহ সবাইকে খালাস। অ্যানেক্স ভবনে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা। এবং দাবি আর আন্দোলনের নগর ঢাকার আরেক নাম ভোগান্তি। বিকল্প চিন্তা করার তাগিদ, অর্থনীতির জন্য বিরাট ক্ষতি বলছেন অর্থনীতিবিদরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।